আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফ হোসেন ভুঁইয়া, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, দনিয়া কলেজ, ঢাকা। তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই অনলাইন ক্লাসে দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে। আমরা আমরা আজকে ক্লাস নিব হিসাব বিজ্ঞান প্রথম পত্র। ঠিক আছে, হিসাব বিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ে যেটা আছে জাবেদা চ্যাপ্টার। আমরা জাবেদাটা করাবো। তো আশা করি তোমরা জাবেদা সম্পর্কে তোমাদের ভালো ধারণা আছে। তারপরেও একটু জাবেদার একটু ডিটেলস নিয়ে আমি আলোচনা করতে চাই আজকে। হ্যাঁ, আমি যদি জাবেদার ডিটেলস নিয়ে আলোচনা করতে চাই, তাহলে তোমরা দেখো তোমাদের স্ক্রিনে একটা ছক দেখা যাচ্ছে। জাবেদার যেটা শ্রেণী বিভাগ বলা হয়। ঠিক আছে, তো আমরা সাধারণত যে সাধারণ জাবেদা পারি, এই সাধারণ জাবেদাকে কিন্তু আবার দুই ভাগে ভাগ করা যায়। এটা হয়তো আমরা অনেকেই জানি, তারপরেও তোমাদের একটু দেখাচ্ছি। সাধারণ জাবেদা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। ঠিক আছে, বিশেষ জাবেদাকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। আর প্রকৃত জাবেদাকে ভাগ করা যায় প্রারম্ভিক জাবেদা, সমন্বয় জাবেদা, ভুল সংশোধন জাবেদা এবং সমাপনী জাবেদা। ঠিক আছে, তো আমরা পরীক্ষায় সাধারণত সবচেয়ে বেশি যেটা পাই সেটা পাই হচ্ছে সাধারণ জাবেদা। সাধারণ জাবেদা যেটা তোমরা সাধারণত 9, 10-এ যেগুলো করেছো সাধারণত ইউজার, ওগুলো হচ্ছে সাধারণ জাবেদা। আর বিশেষ জাবেদার মধ্যে যেই জাবেদাগুলো সাধারণত তোমাদের বোর্ড পরীক্ষা আসে, সেটা হচ্ছে এই দুইটা জাবেদা তোমাদের সাধারণত বোর্ড পরীক্ষায় আসে। সেটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদা। ঠিক আছে, এই বিশেষ জাবেদার মধ্যে থেকে এই দুইটা জাবেদা সবচেয়ে বেশি আছে তোমাদের বোর্ড পরীক্ষায়। আর প্রকৃত জাবেদার মধ্যে সাধারণত এখন আর আসে না, তবে বিভিন্ন অঙ্ক করার ক্ষেত্রে যে আমরা কিন্তু প্রকৃত জাবেদাগুলো করে নিতে হয়। আমরা যদি তোমাদের বিভিন্ন চ্যাপ্টার যখন আরও করবো, আমরা করাবো, তখন দেখবে এই সমন্বয় জাবেদাগুলো করতে হচ্ছে তোমাদের মাঝে মধ্যে। ঠিক আছে, তাছাড়া ভুল সংশোধন জাবেদা, এটাও তোমার মাঝে মধ্যে একটু পড়া লাগে। তোমাদের চ্যাপ্টারে আছে, সাধারণত আসে না। মাঝে মধ্যে প্রারম্ভিক জাবেদাও করা লাগে, মাঝে মধ্যে সমাপনী জাবেদাও করা লাগে। তো প্রকৃত জাবেদাটা হচ্ছে তোমার অন্যান্য যে অঙ্ক করবে, সেই অন্যান্য অঙ্কের মধ্যে করার জন্য এই মাঝে মধ্যে প্রকৃত জাবেদায় দু একটা জাবেদা করতে হয়। আর এই বিশেষ জাবেদার মধ্যে সাধারণত বোর্ড পরীক্ষায় তোমাদের স্পেসিফিক করে এই নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান জাবেদা, এই দুইটা জাবেদাই তোমাদের বেশি থাকে। ঠিক আছে, আর সাধারণ জাবেদা যেগুলো তোমরা 9, 10-এ পড়ছো ওগুলো তো থাকি। তো সুতরাং আমরা একটু দেখে নিলাম যে সাধারণ জাবেদার মধ্যে দুইটা ভাগ আছে, একটা হচ্ছে বিশেষ জাবেদা, আর একটা হচ্ছে প্রকৃত জাবেদা। আর বিশেষ জাবেদায় কতগুলো ভাগে ভাগ করা যায় এটা আমরা দেখে নিলাম, শ্রেণীবিন্যাসটা। প্রকৃত জাবেদাও কতগুলো ভাগে ভাগ করা যায় সেটাও দেখে নিলাম, শ্রেণীবিন্যাসটা। তবে সাধারণত আমরা একটু বলে দিই, ক্রয় জাবেদা বলতে এখানে তোমার ধারে যে ক্রয়গুলো থাকে একটা বড় প্রতিষ্ঠানে, সাধারণত ছোট প্রতিষ্ঠান যারা, তারা এই স্পেসিফিক এই ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা এগুলো বইগুলো তারা সংরক্ষণ করে না। যারা বড় প্রতিষ্ঠান, যাদের প্রচুর লেনদেন হয়ে থাকে, তারা সাধারণত এরকম আলাদা আলাদা করে জাবেদা সংরক্ষণ করে। ক্রয়ের জন্য একটা জাবেদা বই, ক্রয় ফেরতের জন্য একটা জাবেদা বই, বিক্রয়ের জন্য একটা জাবেদা বই, বিক্রয় ফেরতের জন্য একটা জাবেদা বই, নগদ প্রাপ্তির জন্য একটা, নগদ প্রদানের জন্য একটা। এগুলো সাধারণত বিবেচনা করা হয় বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। ঠিক আছে, ছোট প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওরা সাধারণত এগুলো সবগুলোর জন্য একটি জাবেদার বই রাখে, যেটা সাধারণ জাবেদার বই আমরা জানি। ঠিক আছে, তবে ক্রয় জাবেদার মধ্যে কি আসে, সাধারণত যত ধরনের ধারে ক্রয় আছে সেই ধারে ক্রয়গুলো অন্তর্ভুক্ত করা হয়। ক্রয় ফেরতের মধ্যে যত ধারে ক্রয়কৃত পণ্য ফেরত এসছে ওগুলো অন্তর্ভুক্ত করা হয়। বিক্রয় জাবেদার মধ্যে যত ধরনের ধারে বিক্রয় আছে এগুলো অন্তর্ভুক্ত করা হয়। বিক্রয় ফেরতের মধ্যে ধারে বিক্রয়কৃত পণ্য যদি ফেরত হয় সেটা আসে। নগদ প্রাপ্তির মধ্যে যত ধরনের নগদ পাওয়া যায় ওগুলো আসে। প্রদানের মধ্যে যত ধরনের নগদ প্রদান করা হয় প্রতিষ্ঠানের তরফ থেকে ওগুলো অন্তর্ভুক্ত করা হয়। ঠিক আছে, আর প্রারম্ভিক জাবেদা, এটা আমরা সাধারণত আমরা যখন অঙ্ক করব দেখব যে মাঝে মধ্যে আমরা প্রারম্ভিক জাবেদা দিতে হয়। ঠিক আছে, তখন আমরা দেখবো এটা কীভাবে করা হয়। সমন্বয় জাবেদা, এটা সম্পর্কে হয়তো তোমাদের আইডিয়া আছে। তোমরা যে চূড়ান্ত হিসাব করেছো 9-এ, 10-এ, সেই চূড়ান্ত হিসাবে যে সমন্বয়গুলো থাকে, সমন্বয়গুলো থেকে জাবেদা করে নিতে হয়। ভুল সংশোধনী জাবেদা, এই চ্যাপ্টার যখন আমরা তোমরা আলাদা করে পড়াবো তখন হয়তো তোমরা দেখবে
সমাপনী জাবেদা এটা আমরা মাঝে মধ্যে যে অন্য অঙ্ক করব, সেই অন্য অঙ্কের ক্ষেত্রেও তোমাদের এই সমাপনী জাবেদা মাঝে মধ্যে করে নিতে হয়। বুঝতে পেরেছি? আচ্ছা, এটা সাধারণত ওয়ার্কশিট যে অঙ্ক করবো আমরা, কার্যপত্র যদি করি আমরা শিখাই, তখন দেখবে কার্যপত্রের মধ্যে মাঝে মধ্যে সমাপনী জাবেদা চাই। ঠিক আছে, সবচেয়ে বেশি আমরা ফোকাস করব নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদার উপর। ঠিক আছে, এই বিশেষ জাবেদার মধ্যে। আর ওভারঅল এগুলিকে কি বলা হয়? সাধারণ জাবেদা। এই সাধারণ জাবেদাই তোমরা সবচেয়ে বেশি করে অভ্যস্ত, তোমাদের বোর্ড পরীক্ষায়ও আসে, এবং 9 এবং 10-এ তোমরা যে ধরনের জাবেদাগুলো করছো ওগুলো সবই সাধারণ জাবেদা। ঠিক আছে, আজকে আমরা তোমাদের সাধারণ জাবেদা থেকে একটা অঙ্ক করব। হ্যাঁ, একটা অঙ্ক করব এবং বুঝে বুঝে করবো আমরা। ঠিক আছে, কারণ জাবেদা যদি আমরা ভালো করে বুঝে বুঝে না করি তাহলে কিন্তু পরবর্তী যে জাবেদাগুলো আছে ওগুলো ভালো করে বুঝতে পারবো না। কারণ জাবেদা হচ্ছে আনলিমিটেড, তুমি মুখস্থ করতে শেষ করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, তোমরা বই নিয়ে যারা বসছো তাদেরকে আমি একটা পৃষ্ঠা নাম্বার বলি, এই পৃষ্ঠায় যাও, এই পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, এই অঙ্কটাই আমরা আজকে করব। ঠিক আছে, পৃষ্ঠা নাম্বার হচ্ছে 197 পৃষ্ঠা, 197 পৃষ্ঠা। পৃষ্ঠা একটা অঙ্ক আছে, দেখো উদাহরণ 7। এখানে অনেক ভ্যারাইটিস কিছু জাবেদা আছে যেগুলো আমাদের ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, দেখো, যারা বই সাথে সামনে আছে তারা 197 পৃষ্ঠায় যাও, 197 পৃষ্ঠায় গিয়ে দেখো উদাহরণ 7 নাম্বার অঙ্কটা। এখানে যদি আমরা অঙ্কটাকে পড়ি বোঝার চেষ্টা করি তাহলে কি দাঁড়ায়, দেখো যে আছে 2018 সালে 1 জুলাই তারিখে মিস্টার সোহেল নগদ 70,000 টাকা, ব্যাংক ঋণ 20,000 টাকা, যন্ত্রপাতি 10,000 টাকা এবং 25,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করলেন। তাহলে সে কয়টা জিনিস নিয়ে ব্যবসা শুরু করেছে? সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে 70,000, ব্যাংক ঋণ, যন্ত্রপাতি, আসবাবপত্র। তাহলে এখানে কিন্তু সে কয়টা জিনিস? 4টা জিনিস নিয়ে ব্যবসা শুরু করলো। একটা শুরু করলো কি নিয়ে? নগদ নিয়ে। একটা শুরু করলো সে যন্ত্রপাতি নিয়ে। একটা শুরু করলো সে আসবাবপত্র নিয়ে। আরেকটা শুরু করেছে সে কি নিয়ে? ব্যাংক ঋণ নিয়ে। ঠিক আছে, ব্যাংক ঋণ নিয়ে সে 3টা সম্পদ একটা দায় নিয়ে ব্যবসা শুরু করছে। কবে? 2018 সালের 1 জুলাই। জুলাইয়ের 1 তারিখে। হ্যাঁ, তাহলে আমরা জানি বছরের শুরুতে যদি কোনো সম্পদ নিয়ে ব্যবসা শুরু করে ওগুলো সব ডেবিট করতে হয়। ঠিক আছে, এগুলো সব ডেবিট, কারণ প্রত্যেকটা হচ্ছে সম্পদ। আমি এর আগে তোমার একটা প্রথম ক্লাস নিয়েছিলাম, ওখানে আমরা বেসিক নিয়ে অনেক আলোচনা করেছিলাম এবং ওখানে সম্পদ কোনগুলো আমরা আলোচনা করেছিলাম, দায় কোনগুলো আলোচনা করেছিলাম, এবং জাবেদার একটা স্বর্ণালী যে সূত্র আছে, যে গোল্ডেন রুলস বলা হয়, সেই স্বর্ণালী সূত্র নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম। তোমরা যদি সেই সূত্রটা ভালো করে মনে রাখতে পারো তাহলে কিন্তু ওই সূত্র দিয়ে যে কোনো জাবেদাই প্রয়োগ করা সম্ভব। দেখো, নগদ, যন্ত্রপাতি, আসবাবপত্র এগুলো সব সম্পদ। তুমি যেদিন এই সম্পদগুলো নিয়ে ব্যবসা শুরু করবে তোমাদের সম্পদের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। আর সূত্রে বলা আছে যে সম্পদ বাড়লে সবসময় ডেবিট করতে হয়, এই জন্য আমরা এই কয়টা সব ডেবিট করে দেবো। আর ব্যাংক ঋণ নিয়ে তুমি ব্যবসা শুরু করেছো, তাহলে এটা কিন্তু তোমার একটা দায়। বুঝতে পেরেছি? তাহলে বইতে দেওয়া ছিল নগদ 70,000, তারপর যন্ত্রপাতি ছিল 10,000, তারপর আসবাবপত্র ছিল 25,000, আর ব্যাংক লোন ছিল মানে ঋণ ছিল তোমার যে 30,000 টাকা। এখানে একটা প্রশ্ন, ব্যাংক ঋণ যে নিয়েছো, ঋণ বাবদ কি নিয়েছো? নগদ টাকা নিয়েছো। বুঝতে পেরেছি? তাহলে আলটিমেটলি কিন্তু তোমার বিজনেসের নগদ টাকা পরিমাণটা কিন্তু পূর্বের চেয়ে বেড়ে যাবে। আমার হাতে নগদ ছিল 70,000, আগেই ছিল, তাহলে আমি ঋণ বাবদ আরও কত নিয়েছি? আরও 20,000 নিয়েছি কিন্তু। তাহলে আমার কিন্তু নগদ আর 70,000 থাকবে না, এই 70-এর সাথে এই ঋণ বাবদ যেই টাকা নিয়েছি আমরা সেই টাকাটা যোগ হয়ে যাবে।
বুঝতে পেরেছি আমার কথা? তাহলে নগদ আগে ছিল 70, এই ঋণ বাবদ আমি আরও নগদ টাকা পেয়েছি, তাহলে আমার টোটাল নগদের পরিমাণ দাঁড়ায় 70 আর 20 কত? 90। এটা কিন্তু দুইটার যোগফল, আগে 70,000 আর এই 20,000, এই লোনের 20,000, এই দুইটা যোগ করে হচ্ছে 90,000। তাহলে নগদান লিখবো আমরা কত? 90,000। আমরা যদি বইয়ের 70,000 লিখে রাখি তাহলে কিন্তু অঙ্ক ভুলে যাবে, কারণ ঋণ বাবদ আমরা ব্যবসায় নগদ টাকাই নিয়ে আসছি। আলটিমেটলি আমার নগদের পরিমাণটা বেড়ে যাবে পূর্বের তুলনায়। তাহলে পূর্বে নগদ ছিল 70, ঋণ বাবদ নিয়েছি 20, তাহলে নগদের পরিমাণ টোটাল 90,000। যন্ত্রপাতি যা ছিল তাই থাকবে, আসবাবপত্র যা ছিল তাই থাকবে, ব্যাংক ঋণ পেইড হয়ে যাবে। এখন আমি যা কিছু নিয়ে ব্যবসা শুরু করি প্রথম দিন, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মূলধন। তাহলে আমরা কিন্তু এখানে একটা কি করে ক্রেডিট করব? মূলধন ক্রেডিট করব, ঠিক আছে? এখন মূলধন বাবদ কত টাকা ক্রেডিট করব? আমার টোটাল সম্পদের পরিমাণ কত দাঁড়ায়? আমরা যদি এই তিনটা যোগ করি, 1,25,000। আমার সম্পদ হচ্ছে টোটাল 1,25,000, 1,25,000 টাকা টোটাল সম্পদ। আর দায় কত এখানে? দায় হচ্ছে 20,000। তাহলে আছে কত অবশিষ্ট? 5,000। এইটি কিন্তু আমার মূলধন হিসাবে কাউন্ট করতে হবে। বুঝতে পেরেছি? তাহলে কিভাবে মূলধনটা আমি বের করলাম? আমার টোটাল সম্পদ হচ্ছে এই তিনটা মিলিয়ে 1,25,000, তার মধ্যে একটা দায় ছিল, আমি যে লোন নিয়ে ব্যবসা শুরু করছি এটা আমার প্রতিষ্ঠানের দায়। তাহলে দায়টা কি করব? আমরা মাইনাস করব। আমরা যদি দায়টা মাইনাস করে দেই তাহলে আমার অবশিষ্ট থাকে কত? 1,05,000। এই 1,05,000 টাকাই বছরের শুরুতে যেহেতু মূলধন হিসেবে কাউন্ট করতে হবে। বুঝতে পেরেছি? তাইলে আমরা 1,05,000 টাকা কি করব? মূলধন হিসেবে পেইড করব। যদি আমরা কোনো দায় নিয়ে ব্যবসা শুরু না করি তাহলে টোটাল সম্পদটাই মূলধন হিসেবে কাউন্ট হবে। আর যদি দায় থাকে তাহলে সম্পদ থেকে দায়ের অংশটুকু বাদ দিয়ে বাকি টাকা মূলধন হিসেবে কাউন্ট করতে হবে। এই ধরনের জাবেদা কিন্তু তোমাদের বরাবরই থাকে। বুঝতে পেরেছি? সুতরাং জাবেদাটা ভালো করে রপ্ত করে নিও। এরপর যদি আমরা যাই জুলাইয়ের 2 তারিখে, তাহলে কি হয় দেখি আমরা জুলাই 2 তারিখের জার্নালটা। জুলাই 2 তারিখে ছিল পণ্য ক্রয় 10,000 টাকা, যার উপর 15% ভ্যাট প্রদান। পণ্য ক্রয় জাবেদার হচ্ছে পণ্য ক্রয় 10,000 এবং যার উপর ভ্যাট হচ্ছে কত? 15%। এই হচ্ছে আমার জাবেদাটা, ঠিক আছে? পণ্য ক্রয় 10,000 এবং এর উপর ভ্যাট কত? 15%। তাহলে আমরা কিন্তু ভ্যাট সম্পর্কে জানি। ভ্যাট জিনিসটা কি? আমরা ভ্যাট হচ্ছে VAT, ভ্যাট। এই ভ্যাটটা কি? ভ্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালু অ্যাডেড ট্যাক্স। ভ্যালুতে কি হয়? মূল্য। অ্যাডেডতে কি হয়? সংযোজন। ট্যাক্সে কর। বাংলা হচ্ছে মূল্য সংযোজন কর। দ্যাট মিনস তুমি একটা পণ্য যখন কিনবে, পণ্যের দামের সাথে অতিরিক্ত 15% সরকারকে দিতে হবে। আগে যখন ভ্যাট ছিল না তখন একটা পণ্য যদি 100 টাকা দাম হতো তাহলে তুমি 100 টাকা দিলেই হয়ে যেত। একটা পণ্যের দাম 100 টাকা, তুমি দোকানে গিয়ে 100 টাকা দিলেই সেই পণ্যটা তোমাকে দিয়ে দিত। বাট যেদিন থেকে ভ্যাট চালু হলো, ভ্যাট প্রয়োগ শুরু হলো আমাদের দেশে, সেদিন থেকে কিন্তু 100 টাকার পণ্য আর 100 টাকা দিলেই দোকানি তোমাকে দেয় না। সেদিন থেকে 100 টাকার পণ্য দিতে হলে এই 100 টাকার সাথে অতিরিক্ত 15 টাকা, তার মানে 115 টাকা দিলেই তুমি কিন্তু 100 টাকার পণ্য পাবে। বুঝতে পেরেছি? তাহলে ভ্যাট যেদিন থেকে চালু হলো সেদিন থেকে আমরা 100 টাকার জিনিস কিনতে হলে 115 টাকা দিয়ে আসতেছি এখন পর্যন্ত। ঠিক আছে? 115 টাকার মধ্যে 100 টাকা হচ্ছে জিনিসের দাম আর 15 টাকা হচ্ছে ভ্যাট। এটা সরকারের অংশ, সরকার এটা তোমার কাছ থেকে নিয়ে নিচ্ছে আর তুমি 100 টাকা জিনিস নিচ্ছে। বুঝতে পেরেছি? তাহলে দেখো, আমরা যদি তোমার একটা জিনিস বুঝে নিই তাহলে তোমরাই বলো 115 টাকার মধ্যে ভ্যাট কত? 15 টাকা। 100 টাকার মধ্যে ভ্যাট কিন্তু 15 টাকা না, ভ্যাট হচ্ছে 115 টাকার মধ্যে 15 টাকা, কারণ জিনিসের দাম 100, সাথে 15 টাকা ভ্যাট, এই মিলে হচ্ছে 115 টাকা। তাইলে আমরা এখানে একটা জিনিস বের করে রাখতে পারি, ভ্যাট উপাদান নামে একটা শব্দ আছে, ভ্যাট উপাদান। এটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে ভ্যাট বের করে কোনো সমস্যা নয়। তাহলে 115 টাকার মধ্যে ভ্যাট কত?
15 টাকা। এইটি কিন্তু এই জিনিসটা 115 টাকার মধ্যে ভ্যাট কত? 15 টাকা। একে কত? 1 টাকার মধ্যে ভ্যাট কত? 1 টাকার মধ্যে ভ্যাট হচ্ছে উপরে 15, নিচে 115। আর এখন তুমি যদি ভ্যাট বের করতে চাও, যেমন এখানে পণ্য ক্রয় কত? 10,000, এর উপর 15% ভ্যাট বলছে, তাই তো? তাহলে 10,000 টাকার মধ্যে ভ্যাট কত? তুমি যদি এভাবে করে ফেলো তাহলে খুব সহজেই করতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে একটা জিনিস বলা আছে, এখানে দুই ধরনের শব্দ থাকে, এখানে দুই ধরনের শব্দ থাকে। আমি তোমাকে একটু ক্লিয়ার করে দেই ভ্যাট সম্পর্কে, যাতে কোনো সমস্যা না হয়। এখানে বলা থাকে সাধারণত 10,000 টাকা যার উপর ভ্যাট হচ্ছে 15%, এইরকম থাকে। আবার অনেক সময় থাকে এই কথাটাই ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000 টাকা। এই দুই ধরনের দুই ভাবে থাকতে পারে। একটা থাকতে পারে শুধু পণ্য ক্রয় 10,000 যার উপর ভ্যাট 15%, আরেকটা থাকতে পারে ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000। এটার মধ্যে এই 10,000 মধ্যে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত নেই, বাট এই যে এখানে যে কথাটা বলছি ভ্যাট সহ পণ্য ক্রয় 10,000, এই 10,000 মধ্যে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে। এই দুইটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। এই 10,000 টাকার মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত, এই 15% যোগ করা, অ্যাড করা, এই জন্য বলছে এটা ভ্যাট সহ। আর এখানে কিন্তু ভ্যাট সহ বল না, এখানে বলছে শুধু পণ্য ক্রয় 10,000। তাহলে এই 10,000 এর মধ্যে কিন্তু 15% ভ্যাট যোগ করা নেই। যদি ভ্যাট সহ বলে তাহলে ভ্যাট বের করার ক্যালকুলেশন করার সিস্টেম একরকম, আর যদি সহ না বলে তাহলে ভ্যাট বের করার সিস্টেম আরেক রকম। আমরা এখানে যে জিনিসটা শিখলাম এটা হচ্ছে ভ্যাট সহ। যদি ভ্যাট সহ বলে কোনো লেনদেন, তাহলে আমরা এই নিয়মে ভ্যাট বের করব। 115 টাকার মধ্যে ভ্যাট হচ্ছে 15 টাকা, একে কত? এই ভ্যাট সহ কত? 10,000, 10,000-এ কত? তাহলে তোমার ভ্যাটের পরিমাণটা বের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি ভ্যাট সহ না বলে তাহলে আমরা কি করব? আমরা সাধারণত যেভাবে অ্যাজ ইউজুয়াল পার্সেন্টেজ করতাম, সাধারণতভাবে সেই পার্সেন্টেজ করলে যা বের হবে সেটাই ভ্যাট। যেমন 10,000 টাকা যদি 15% করো তাহলে আসবে 1500 টাকা, তাহলে এখানে ভ্যাট হবে 1500 টাকা। আর সহ বললে ভ্যাট বের করতে হবে এইভাবে। তাহলে দুইভাবে ভ্যাট বের করা যায়, আমরা দুইটাই শিখে নিলাম। এই অঙ্ক আমরা এখন যে জাবেদা করব আমরা সবই পাবো, আমরা সহ পাবো, সহ ছাড়াও পাবো। আমরা দুইটাই এইভাবেই ক্যালকুলেশন করে দেখবো, যে সহ বললে এভাবে, আর সহ না বললে সরাসরি পার্সেন্টেজ করবো। সরাসরি পার্সেন্টেজ করলে যা আসবে সেটাই চাই, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু মুছে দিয়ে এবার যাই। হ্যাঁ, এটা থাকলো। এখানে প্রশ্নটা ছিল পণ্য ক্রয় 10,000 যার উপর ভ্যাট 15%। এখানে কিন্তু সহ বলে নাই, তাহলে সহ যেহেতু বলে নাই তাহলে এই নিয়ে আমরা যাচ্ছি না, আমরা সরাসরি পার্সেন্টেজ করে ভ্যাট বের করি। এখন আসলে জাবেদা কি হবে? আমরা আগে জাবেদাটা শিখি, তারপর ভ্যাটের ক্যালকুলেশনটা প্রয়োগ করি, ঠিক আছে। তো পণ্য ক্রয় করলে আমরা জানি ক্রয় ডেবিট হয়, তাই তো। আর ক্রয় যেহেতু কত টাকা ক্রয় করেছি আমরা? 10,000 টাকা। এই 10,000 টাকা পণ্য ক্রয় করলেই 10,000 টাকা দিলেই চলবে না, সাথে তখন কি দিতে হবে? এর উপর ভ্যাটও দিতে হবে। তাহলে পণ্য ক্রয় করলে যদি ব্যয় হয় এই ভ্যাটটাও তোমাকে ডেবিট, ব্যয় হিসাবে ডেবিট করতে হবে। ভ্যাট চলতি হিসাব, শুধু ভ্যাট না, ভ্যাট কি লিখবো? চলতি হিসাব লিখবো, এই শব্দটা অ্যাড করবো, শুধু ভ্যাট না। তাহলে ক্রয় ডেবিট, পণ্য ক্রয়ের যে ভ্যাটটা সেটাও ডেবিট। ক্রয় করলো এই টাকাটাও তোমার 10,000 তো দিতেই হবে, প্লাস 15% ভ্যাট এটাও দিতে হবে, দুইটাই আমার ব্যয়, ঠিক আছে। ক্রয় ডেবিট, ক্রয়ের ভ্যাটটাও ডেবিট, তবে ক্রয়ের ভ্যাটটা আমরা লিখবো ভ্যাট চলতি নাম দিয়ে, ঠিক আছে। ভ্যাট ডেবিট, তাহলে ভ্যাট কত টাকা? আমি যদি সরাসরি 15% করি আসবে কত? 1500 টাকা। কেন সরাসরি 15% করলাম? কারণ এখানে আমার সহ বলে নাই, ভ্যাট সহ বলে নাই, কিন্তু আগে আমরা যেটা আলোচনা করেছি ভ্যাট সহ বললে সরাসরি 15% করলে হবে না, তখন এই নিয়মে যেতে হবে, ঠিক আছে। আর যদি সহ না বলে তাহলে সরাসরি পার্সেন্ট করলে যা হবে তাই হচ্ছে ভ্যাট। তাহলে পণ্য ক্রয় করা হলো ক্রয় ডেবিট, ভ্যাট চলতি ডেবিট, আর নগদান হিসাব ক্রেডিট, দুটা মিলে কত? 11,500 টাকা। বোঝা গেল তাহলে ভ্যাট, ভ্যাটের জাবেদাটা বোঝা গেল। আমি ক্রয় ডেবিট, ক্রয়ের সাথে যে ভ্যাটটা হবে, ভ্যাট ক্যালকুলেশনটা আমরা এখন যাব না, আগে জাবেদাটা শিখতেছি। ক্রয় ডেবিট, ক্রয়ের ভ্যাটটাও ডেবিট হবে, সবসময় মনে রাখবে। আবার যখন বিক্রয়ের ভ্যাট থাকবে তখন বিক্রয় তো ক্রেডিট হয়, তখন বিক্রয়ের ভ্যাটটাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে, ঠিক আছে।
সে নেচার চেঞ্জ করবে। ক্রয়ের সময় সে ক্রয় ডেবিট, তার ভ্যাটটাও ডেবিট হয়ে যাবে। বিক্রয়ের সময় বিক্রয় ক্রেডিট, তার ভ্যাটটাও ক্রেডিট হয়ে যাবে। তাহলে ক্রয় ডেবিট, ভ্যাট চলতি ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, ক্রয় ডেবিট কত 10,000, 10,000 কি 3% 1500, নগদান ক্রেডিট হচ্ছে কত 11,500। আমি এর সাথে সিমিলার আরেকটা জাবেদা দেখাই দিচ্ছি বিক্রয়। এটা তোমরা জুলাই সাথে, এটা ছিল জুলাই 2, এটা ছিল জুলাই 2, আরেকটা আছে জুলাই 7 বিক্রয়ের ভ্যাট। আমি সরাসরি দেখাই দিচ্ছি একটু। হ্যাঁ, এটা এর মাঝখানে আরও একটা জাবেদা আছে, এটা আমরা পরে যাচ্ছি, যেহেতু এটা সিমিলার তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 7 নাম্বার জুলাই 7, জুলাই 7-এ দেখো একটা জাবেদা হচ্ছে পণ্য বিক্রয় 50,000 টাকা, যার উপর 15% ভ্যাট। কি ছিল জুলাই 7-এ? পণ্য বিক্রয় 50,000 টাকা, যার উপর ভ্যাট কত 15%। হ্যাঁ, তাহলে দেখো এটা ছিল পণ্য ক্রয়, যার উপর ভ্যাট 15%, এটা হচ্ছে পণ্য বিক্রয়, যার উপর ভ্যাট 15%, সেম জিনিস। তাহলে যেহেতু যার উপর 15% ভ্যাট সহ বলে নাই, তাহলে ক্যালকুলেশন আগের মতোই হবে। এখানে যেমন 10,000 15% করে ভ্যাট বের করছি, এখানে 50-এর উপর 15% করে ভ্যাট বের করবো আমরা। ঠিক আছে, তাহলে আমরা যদি পণ্য বিক্রি করি, জাবেদা কি নগদান ডেবিট, আর কি বিক্রয় ক্রেডিট করি, তাই তো। সাথে যেহেতু ভ্যাট আছে, তাহলে এই ভ্যাটটা এখন কি করব, আগে ক্রয়ের সাথে ভ্যাটটা করেছি ডেবিট, এখন যেহেতু বিক্রয়, এখন ভ্যাট করব কি ক্রেডিট। তবে ভ্যাটের সাথে ভ্যাট চলতিটা লাগাবো, শুধু ভ্যাট বলা যাবে না। তাহলে পার্থক্যটা দেখো তুমি, ক্রয় ডেবিট করেছি বিধায় এর ভ্যাটটাও ডেবিট, বিক্রয় ক্রেডিট করেছি বিধায় এর ভ্যাটটা কি করেছি ক্রেডিট করেছি। তাহলে ভ্যাট কিন্তু সবসময় যে ডেবিট তা না, ভ্যাট যে সবসময় ক্রেডিট তাও না, এটা ডিপেন্ড করবে লেনদেনের উপর। আমি যদি ক্রয় করি, ক্রয় যেহেতু ডেবিট, তাহলে ভ্যাটটাও ডেবিট। আমি যদি বিক্রি করি, তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট, এর ভ্যাটটা তখন কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে। এই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, তাহলে আমরা বিক্রয় করেছিলাম কত টাকা 50,000 টাকা, আর ভ্যাটটা এখন কীভাবে বের করবো, সরাসরি পারচেজ করবো না এভাবে করব। যেহেতু সহ বলে নাই, এখানে কিন্তু সহ বলে নাই, এখানে বলছে জাস্ট পণ্য বিক্রয়, সুতরাং আমরা এই নিয়মে যাব না, আমরা সরাসরি 15% করবো। ঠিক আছে, 15% যদি করি আমরা, তাহলে বের হয় 7,500 টাকা। ঠিক আছে, আমরা যদি 15% করি 7,500, তাহলে দুটো যোগ করলে কত হয় 57,500। তাহলে দেখো আমি দুইটা জিনিস কিন্তু পাশাপাশি করলাম যাতে বোঝা যায় খুব সহজেই, প্রশ্ন যাতে ভুল না হয় যে ভ্যাট স্যার এখানে ডেবিট করলেন এখানে ক্রেডিট করলেন। হ্যাঁ, ভ্যাট যদি ক্রয়ের সাথে হয় তাহলে ক্রয়ের যেহেতু ডেবিট তার ভ্যাটটাও ডেবিট হয়ে যাবে, আর যদি ভ্যাটটা বিক্রয়ের সাথে হয় তাহলে বিক্রয় যেহেতু ক্রেডিট তার ভ্যাটটাও কিন্তু ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার জাবেদা। এখন আমি ক্যালকুলেশন যদি আসি, আবার ক্যালকুলেশন হচ্ছে দুইভাবে, যদি সহ বলে তাহলে এভাবে, আর সহ না বললে সরাসরি পার্সেন্টেজ। দেখো এখানে কিন্তু পণ্য ক্রয় কোনো সহ বলে না, জাস্ট পণ্য ক্রয় বলছে, এখানে পণ্য বিক্রয় বলছে, কোনো সহ বলে নেই। তাহলে আমরা দেখো 10,000 টাকা 15% সরাসরি করে 1500 টাকা বের করে ফেলছি। ঠিক আছে, এই গেল আমার হচ্ছে সহ ছাড়া। এবার আসো আমরা যদি সহ বলে তাহলে কিভাবে ভ্যাট ক্যালকুলেশন করতে হয়। জাবেদা কোনো চেঞ্জ হবে না, ক্রয়ের সাথে জাবেদা থাকলে এভাবেই হবে, বিক্রয়ের সাথে ভ্যাটের জাবেদা থাকলে এভাবেই হবে, শুধুমাত্র সহ আর সহ না বলে ক্যালকুলেশন চেঞ্জ হবে, জাবেদা আগের মতোই থাকবে, জাবেদা কোনো চেঞ্জ হবে না। তাহলে আমরা দেখি আজকে সহ দিয়ে জাবেদা ডিল করি। সরি, আমরা যদি সহ দিয়ে একটা করি, দেখো 5 তারিখে দুইটা জাবেদা আছে, একটা পণ্য ক্রয় ভ্যাট সহ 5 জুলাইয়ের 5। আমি একটু তারিখ অনুযায়ী সিরিয়াল করাচ্ছি না, অঙ্কটা কিন্তু একটু এলোমেলো হচ্ছে, কারণ একটা তারিখ রেখে আমি একটা রেখে চলে যাচ্ছি। কেন যাচ্ছি, আগের জাবেদার সাথে সিমিলার রেখে অন্য জাবেদা যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি দেখো 2-এর পরে 7-এ চলে এসেছি। হ্যাঁ, এখন আবার 5-এ যাচ্ছি, জাস্ট আগের জাবেদার সাথে 7 তারিখের জাবেদাটা যেহেতু সিমিলার, এইভাবে বলতে তোমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য আমি সিরিয়ালটা মেনটেন করছি না, আমি মেনটেন করছি কি একটার সাথে একটা সিমিলার যেটা সেটা।
আচ্ছা, জুলাইয়ের 5 তারিখে জাবেদাটা ছিল ভ্যাট সহ চেকে পণ্য ক্রয়। ভ্যাট সহ চেকে পণ্য ক্রয় কত টাকা ছিল? 23,000 টাকা। দেখছো, এই যে ভ্যাট সহ, এই হচ্ছে ডিফারেন্স টু ভ্যাট সহ পণ্য ক্রয়, সেটা চেকে হোক আর নগদে হোক, ফ্যাক্ট জিনিসটা হচ্ছে ভ্যাট সহ পণ্য ক্রয়, রাইট? ভ্যাট সহ পণ্য ক্রয়। এখানে কিন্তু সহ বলতো না, বলে নাই, এখানে শুধু পণ্য ক্রয় ছিল, শুধু পণ্য বিক্রি ছিল, সহও ছিল না। পার্থক্যটা বোঝা গেছে? এখন হচ্ছে ভ্যাট সহ, এবার কিন্তু সহ। সুতরাং জাবেদায় কোনো চেঞ্জ হবে না। পণ্য ক্রয় জাবেদা এখানে যা ছিল ওখানে তাই হবে, পণ্য বিক্রয় জাবেদা এখানে যা ছিল তখন বিক্রয় ক্ষেত্রে কি জাবেদাই হবে, কিন্তু ক্যালকুলেশন চেঞ্জ আসবে। এখানে পণ্য ক্রয় আমি যখন করেছিল তখন ভ্যাট বের করেছিলাম সরাসরি 10-15% করেছিলাম, আর ওখানে সহ বলাতে আমি কিন্তু সরাসরি 15% করলে হবে না, আমি কিন্তু এইভাবে ভ্যাট বের করব। কথা বুঝতে পেরেছি? এখন বলতে পারো স্যার ভ্যাট সহ, ভ্যাটের হার তো দেওয়া নাই, ভ্যাটের হার 15%, এটা তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক? ভ্যাট সহ যেহেতু বলেছে, এখানে ভ্যাটের রেট যে 15%, এটা আমাকে মুখস্থ রাখতে হবে, এটা বলে দেওয়ার দরকার নেই। বুঝতে পেরেছি? তাহলে ভ্যাট সহ পণ্য ক্রয়, পণ্য ক্রয় জাবেদা আগে যা ছিল আমি হুবহুব তাই দিয়ে দিব, ঠিক আছে? আমি তাই দিয়ে দিব, জাবেদায় কোনো চেঞ্জ নাই, ঠিক আছে? আমি জাবেদা দিয়ে দিই, আগে যা ছিল ক্রয় হিসাব ডেবিট, ভ্যাট চলতি ডেবিট, আর এখানে ছিল নগদান, কারণ এখানে কিছু বলা ছিল না, যে নগদান দিয়েছি। আর এখানে যেহেতু বলা আছে চেক, তাহলে আমরা নগদ জায়গায় কি দিব? নগদ জায়গায় কি দিলাম? ব্যাংক দিলাম। চেক বলাতে ব্যাংক দিলাম, চেক না থাকলে নগদ দিতাম, ঠিক আছে? তাহলে দেখো জাবেদায় কিন্তু অ্যাজ ইট ইজ। এবার আসো আমি ক্যালকুলেশন কিভাবে চেঞ্জ করি। পণ্য ক্রয় ছিল কত? 23,000, ভ্যাট সহ 23,000-এর মধ্যে কিন্তু ভ্যাট আছে, এটা টোটালটা কিন্তু ক্রয় না। এখানে কি আছে? এখানে দুইটা জিনিস আছে, ভ্যাট আছে, ক্রয় আছে। তাহলে আমি যদি ভ্যাট বের করতে চাই তাহলে কত হবে? এই যে আমরা যে এই নিমে যাই, 115 টাকার মধ্যে ভ্যাট হচ্ছে 15 টাকা, একে কত? ওই 23,000-এ কত? আমি এখন 23,000 দিই, তাহলে কত আসে? আমরা যদি বের করি, $3,000 হয়, ঠিক আছে? আমরা যদি 23,000-কে 115 দিয়ে ভাগ দিয়ে 15 দিয়ে গুণ দিই তাহলে বের হয় কত? 3,000। তাহলে ভ্যাট কিন্তু এখানে 3,000। আমরা কিন্তু 23,000-এর সরাসরি 15% করি নাই, আগেরটাই কিন্তু সরাসরি 15% করছি, 10,000 15%, 50,000 15%, কারণ এখানে সহ ছিল না। কিন্তু এবার এখানে সহ বলাতে আমি কিন্তু সরাসরি 15% করি নাই, আমরা এই ঐকিক নিয়মে চলে গেছি। কারণ যেটার মধ্যে এই 23,000 টাকার মধ্যে ক্রয়ের টাকাও আছে, ভ্যাটের টাকাও আছে, এই জন্য এইভাবেই তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা বের করে আমার ভ্যাটের পরিমাণ দাঁড়াচ্ছে কত? 3,000। তাহলে ভ্যাট হচ্ছে 3,000। তাহলে 23,000-এর মধ্যে যদি 3,000 ভ্যাট হয়, ক্রয় কত ছিল? 20,000, আর এখানে ব্যয় থাকে 23,000। পার্থক্যটা বোঝা গেছে? যদি ভ্যাট সহ বলে, তাহলে ভ্যাট সহ বললে আমরা কি করব? জাবেদা আগের মধ্যেই থাকবে, কোনো চেঞ্জ আসবে না, শুধু ক্যালকুলেশন চেঞ্জ হবে। হ্যাঁ, সহ বলাতে আমরা ভ্যাট বের করছি এভাবে, ঠিক আছে? আর যদি সহ না বলতো তাহলে সরাসরি পারচেজ করতাম টাকার উপর, তাহলে বের হয়ে যেত। আর এখানে সহ বলাতে এভাবে বের করলাম, ভ্যাটের হার 15%, এটা ফিক্সড, মুখস্থ রাখতে হবে। পণ্য ক্রয় বিক্রির পর এখানে পার্সেন্ট দেওয়া না থাকলেও বুঝতে হবে এখানে 15% ভ্যাট আছে, ঠিক আছে? এই হচ্ছে আমার সহ এবং সহ না বললে ভ্যাট ক্যালকুলেশনের নিয়ম, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমরা যদি যাই, এটা হচ্ছে মূল বিষয়, এটা ভালো করে বুঝতে হবে। এরপর 4 তারিখে একটা ছিল উপভাড়া পাওয়া গেল। 4 তারিখে ছিল জুলাইয়ের 4, উপভাড়া পাওয়া গেল। উপভাড়া বাবদ কি পাইছি? নগদ টাকা পাইছি, তাই তো? নগদান ডেবিট, আর উপভাড়া ক্রেডিট, ঠিক আছে? এগুলো নিয়ে আমি বেশি ডিসকাসে গেলাম না, কারণ এগুলো তোমরা জানো আশা করি।
আমাদের মূল যে সমস্যা ছিল ভ্যাটের, সেই ভ্যাটটাই আমরা আলোচনা করছি ভালো করে। উপভাড়া পাওয়া গেল, উপভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। ঠিক আছে, নগদ টাকা পাইলে নগদ টাকা বাড়ে, এই জন্য সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, আর উপভাড়া তোমার জন্য একটা আয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট বিধায় উপভাড়া ক্রেডিট হয়েছে। ঠিক আছে, এরপর হচ্ছে 16 তারিখে একটা যাই, আমরা সবগুলো করব না, আমরা যেগুলো সাধারণত তোমাদের মনে হয় বুঝতে মানে একটু প্রবলেম হতে পারে আমরা ওগুলো ডিসকাস করছি। ঠিক আছে, তারপর দেখো 16 তারিখে একটা আছে, যেমন উজ্জ্বলকে ঋণ প্রদান। উজ্জ্বলকে ঋণ প্রদান, তুমি ঋণ দিয়েছো উজ্জ্বলকে, হ্যাঁ, ঋণ যেহেতু দিয়েছো, ঋণ বাবু কি দিয়েছো, নগদ টাকা দিয়েছো, তাই তো, তাহলে ব্যবসায় নগদ টাকা কিন্তু হ্রাস পাচ্ছে, নগদ টাকা হ্রাস পালে কি হয়, ক্রেডিট হয়, তাহলে আমরা কি করব, নগদান ক্রেডিট করব। ঠিক আছে, এখন উজ্জ্বলকে যে ঋণ দিয়েছো, এই ঋণটা তোমার জন্য কি, আমি ঋণ নিলে দায়, কিন্তু ঋণ দিলে কি হবে, সম্পদ হয়ে যাবে, সম্পদ কি সবসময় ডেবিট না, তাহলে আমরা উজ্জ্বলের ঋণ হিসাব তৈরি করব। উজ্জ্বলের ঋণ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, উজ্জ্বলের ঋণ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, কত, 20,000 টাকা। উজ্জ্বলের ঋণটা হচ্ছে তোমার সম্পদ হিসাবে ডেবিট, কারণ তুমি ঋণ দিয়েছ, আর নগদ টাকা হ্রাস পাচ্ছে বিদায় সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এখানে একটা আছে 18 তারিখ। 18 তারিখে বলা ছিল যে পুরাতন আসবাবপত্র বিক্রয়, এখানে আমরা ভুল করি, পুরাতন আসবাবপত্র বিক্রয়, এখানে কিন্তু সম্পদ বিক্রি করা হয়েছে, সম্পদ বিক্রি করলে কিন্তু সম্পদের নাম দিতে হবে, কারণ সম্পদ বিক্রি করলে সম্পদ হ্রাস পায়। আমরা অনেকেই বিক্রয় ক্রেডিট করি, এখানে বিক্রয় ক্রেডিট করলে কাটা, বিক্রয় ক্রেডিট কখন করতে হবে, যখন পণ্য বিক্রি করবে। আসবাবপত্র তোমার জন্য পণ্য নয়, আসবাবপত্র তুমি কিন্তু ব্যবহারের জন্য ক্রয় করেছিলে, সেই ব্যবহৃত আসবাবপত্রটাই তুমি বিক্রি করছো, সুতরাং কিন্তু তোমার কিন্তু সম্পদের পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে বিক্রয় ক্রেডিট করা যাবে না, এখানে আসবাবপত্র ক্রেডিট করতে হবে। তাহলে আসবাবপত্র বিক্রি করে আমি কি পেয়েছি, আমি নগদ টাকা পেয়েছি না, নগদান ডেবিট, আর আসবাবপত্র ক্রেডিট। তাহলে নগদান ডেবিট, নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে, বিক্রি করলে নগদ টাকা বৃদ্ধি পায়, নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট করতে হয়, আর আসবাবপত্র বিক্রি করলে আসবাবপত্র পরিমাণ কমে, সম্পদ কমলে ক্রেডিট। আমরা জানি সূত্রে বলা আছে সম্পদ হ্রাস করে ক্রেডিট করতে হয়, এই জন্য আসবাবপত্র ক্রেডিট করেছি। অনেকে এখানে বিক্রয় ক্রেডিট করে, বিক্রয় ক্রেডিট করলে কিন্তু কাটা, এটা কিন্তু মনে রাখতে হবে, 3,500 টাকা। এরপর হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, কলকবজার সংস্থাপন মজুরি, এখানেও আমরা একটা ভুল করি সাধারণত। কলকবজার সংস্থাপন মজুরি, মজুরি আমরা জানি মজুরি একটা আলাদা ব্যয়, সুতরাং মজুরি আমরা সবসময় ডেবিট করে অভ্যস্ত, কিন্তু মজুরিটা এখানে কী বাবদ দিয়েছি আমি সেটা মাথায় বুঝতে হবে, মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কলকবজার সংস্থাপনের জন্য, একটা মেশিন সংস্থাপন মানে কি, বসানোর জন্য আমি মজুরি দিয়েছি, আমি সম্পদ বসানোর জন্য, কলকবজা কিন্তু একটা সম্পদ, সুতরাং একটা সম্পদ তুমি কেনার পর থেকে শুরু করে বসানো এবং চালু করা পর্যন্ত যত ব্যয় হবে, এটা কিন্তু সম্পদের মূল্য বৃদ্ধি করে, সুতরাং এটা কিন্তু কলকবজার পরিমাণ বৃদ্ধি পাবে। আমি এখানে যদিও আমি মজুরি দিয়েছি, এখানে মজুরি ডেবিট করলে কিন্তু কাটা হয়ে যাবে, যেহেতু যদি এখানে বলতো শুধু মজুরি প্রদান, তাহলে মজুরি ডেবিট করতাম, বা শ্রমিকদের মজুরি প্রদান, তাহলে মজুরি ডেবিট করতাম। যেহেতু এটা কলকবজার সংস্থাপনের জন্য শ্রমিককে মজুরি দিচ্ছ, সুতরাং এটা কিন্তু অবশ্যই কলকবজা নামেই ডেবিট করতে হবে, এখানে মজুরি ডেবিট করলে ভুল হয়ে যাবে। তাহলে আমরা যাবেটা করবো এখানে কলকবজা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, 2,000 টাকা, এই হচ্ছে যাবেটা। তাহলে এখানে বিক্রয় বললে ভুল হবে, এখানে আসবাবপত্র ক্রেডিট করতে হবে, এখানে মজুরি বললে ভুল হবে, এখানে কলকবজা বলতে হবে। ঠিক আছে, এখানে আরও আছে কিছু যাবেদা, এগুলো আমরা হয়তো পরে আরেকদিন দেখব। এগুলোই আপাতত মোটামুটি বোঝার জিনিস ছিল এই অঙ্কে। আমরা এই অঙ্ক করাটার মূল ফোকাসটা ছিল আমাদের কিন্তু ভ্যাটের উপর। ঠিক আছে, ওই অন্যান্য জাবেদাগুলো তোমরা হয়তো কম বেশি সবাই পারো, ভ্যাটও পারো আশা করি, তারপরেও আমরা ভ্যাটটা একটু ভালো করে বুঝে নিলাম, কারণ ভ্যাটের উপর অঙ্ক কিন্তু মাঝে মধ্যে আসে। ঠিক আছে, তাহলে আমাদের মূল ফোকাস ছিল ভ্যাটের উপর। ভ্যাট সহ বললে কীভাবে ভ্যাট ক্যালকুলেশন করতে হয়, সহ না বললে ভ্যাট কীভাবে ক্যালকুলেশন করতে হয়, ক্রয়ের সাথে ভ্যাট থাকলে কীভাবে জমা দিতে হয়, বিক্রয়ের সাথে ভ্যাট থাকলে কীভাবে জমা দিতে হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে নতুন কোনো সমস্যা অঙ্ক নিয়ে। ঠিক আছে, ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।